আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিংটা কেমন টাইপের হয়, সেটা অ্যাপ্লিকেশান কি, সেই সমস্ত কিছু নিয়ে, তার কন্ডিশান কি, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো সেটাতে যাওয়ার আগে আমাদের আগে যে কথাটা বলতে হবে সেটা হলো হাইড্রোজেন বন্ডিং হলো ওয়ান টাইপ অফ উইক বন্ডিং, যেটা আমরা অলরেডি আগে জেনে এসেছি। তো সেই উইক বন্ডিংটা হওয়ার জন্য তার কন্ডিশানটা কী লাগে সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট কন্ডিশান সেটা হলো যেহেতু বন্ডিংটার নাম হাইড্রোজেন বন্ডিং, তাহলে একটা হাইড্রোজেন মাস্ট প্রেজেন্ট থাকতে হবে এবং সেই হাইড্রোজেনটা বন্ডেড উইথ ওয়ান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম bonded with hydrogen atom, and this hydrogen bonded through another electronegative atom। এর মধ্যে যে বন্ডিংটা দেখানো হবে সেটাকে বলা হবে হাইড্রোজেন বন্ড অর হাইড্রোজেন বন্ডিং, যেটাকে যেহেতু আমি এটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, উইক বন্ডিং, সেজন্য এভাবে আমাদের ডিনোট করা হয় বন্ডিংটাকে, পিওর বন্ড ফর্মে দেওয়া হয় না, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা যেটা হলো যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যার সাথে হাইড্রোজেনটা অ্যাটাচড রয়েছে, ওই হাইড্রোজেন আরেকটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেন বন্ডিংটা করছে, কথা হচ্ছে যে সমস্ত ইলেকট্রোনেগেটিভ অ্যাটমে কি হাইড্রোজেন বন্ডিং করতে পারবে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে এই কথাটা যখন জানবো তখন দেখছি যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেগুলো আমাদের জেনারেলি সেই সব ইলেকট্রোনেগেটিভ অ্যাটমই হাইড্রোজেন বন্ডটা করতে পারে, সেটা হলো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, যেটা আমরা শর্ট ফর্মে জানবো ফোন। এটা দিয়ে মনে রাখাটা খুব ইন্টারেস্টিং। ফোন, FON, মানে কি হলো ফ্লোরিন, অক্সিজেন, F ফর ফ্লোরিন, O ফর অক্সিজেন, N ফর নাইট্রোজেন। এই তিনটি অ্যাটম জেনারেলি আমাদের হাইড্রোজেন বন্ডিংটা করতে সাহায্য করে। এবার কিছু কিছু ক্ষেত্রে CLO, ক্লোরিনও কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়, কিন্তু জেনারেলি FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা তিনজনই হাইড্রোজেন বন্ডিংটা করতে পারে। এবার কথা হচ্ছে যে এই অ্যাট্রাকশানটা যেটা তৈরি হচ্ছে, সেই অ্যাট্রাকশানটা কী ধরনের অ্যাট্রাকশান? উইক অ্যাট্রাকশানটাকে, যেটাকে আমরা দেখাবো, যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, তাই হাইড্রোজেন ডেল প্লাস একটা চার্জ অকুপাই করবে এবং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা ডেল মাইনাস চার্জটা অকুপাই করবে। তার মানে এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কী করছে, আমার ইলেকট্রন পেয়ারটা হাইড্রোজেনকে জাস্ট ডোনেট করছে ওই ফোর্স অফ অ্যাট্রাকশানের থ্রু দিয়ে। তো এটা হলো আমার হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প। এবার হাইড্রোজেন বন্ডিংকে দুটো টাইপে ক্লাসিফিকেশান, দুটো টাইপ করা হয়েছে। একটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর একটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই ডিটেলস সম্পর্কে এবার একটু আমাদের জানতে হবে। ফার্স্টে চলে আসি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টারমলিকুলার মানে হচ্ছে দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা দেখাতে হবে। যেমন ফর এক্সাম্পল যদি আমি ধরে নিই HF, এই মলিকুলটা আরেকটা HF মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা করছে। কীভাবে করছে? কন্ডিশন দেখো, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অ্যানাদার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা অ্যাটাচড উইথ হাইড্রোজেন অ্যাটম। এখানে আমরা হাইড্রোজেন বন্ডিংটা দেখতে পাচ্ছি এবং এই টাইপের হাইড্রোজেন বন্ডিংটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আবার এক্সাম্পল যদি দেখি অ্যালকোহল, ROH, এই অ্যালকোহল সিস্টেমগুলোর মধ্যে এটা আরেকটা অ্যালকোহল সিস্টেম, ধরো R-OH, তাহলে এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যেটাকেও আমরা বলতে পারি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সিমিলারলি যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখি, তাহলে এটাকে কীভাবে দেখব? একটা এক্সাম্পল যখন ধরে নিই আমি, ধরো এটা একটা এক্সাম্পল, এটাকে বলা হয় অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, বা যেটাকে বলা হয় স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড, ঠিক আছে। এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে, খেয়াল করে দেখো,
অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম FON এর আন্ডারে, যেটা বন্ডেড উইথ একটা হাইড্রোজেন অ্যাটম। এই হাইড্রোজেন অ্যাটম অ্যানাদার একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ডিংটা করছে, তাহলে এটাকে বলা হয়, এই ধরনের বন্ড একটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে খুব শর্টে আমরা জেনে নিলাম যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কী আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কী। এবার এর অ্যাপ্লিকেশানে আসবো। অ্যাপ্লিকেশানটা দেখলে বুঝতে পারবে যে কেন আমরা হাইড্রোজেন বন্ডিং বলবো, তার কেন আমরা হাইড্রোজেন বন্ডিং পড়বো এবং এর গুরুত্বটা কোথায়, সেই জিনিসটা সম্পর্কে আস্তে আস্তে জানবো। এবার চলে আসি আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশানে দেখো, ফার্স্ট যেটা বলবো সেটা হলো অ্যালকোহল। এনি অ্যালকোহল, ROH, এদের অ্যাপ্লিকেশানের মধ্যে মেনলি যেটা দেখবো সেটা আগে বলে নিই। আগে দেখব বয়েলিং পয়েন্ট অর্ডার। বয়েলিং পয়েন্টের কী চেঞ্জ হচ্ছে, কার বয়েলিং পয়েন্ট বেশি, কার বয়েলিং পয়েন্ট কম, এই জিনিসগুলো মেনলি আমাদের এই হাইড্রোজেন বন্ডিংয়ের অ্যাপ্লিকেশানে জানবো। এটা হলো অ্যালকোহল। এবার অ্যালকোহল হ্যাভ হায়ার বয়েলিং পয়েন্ট দেন aldehyde, কিটোন অর ইথার। এই তিনটে সিস্টেমের থেকে অ্যালকোহলের বয়েলিং পয়েন্টটা অনেকটাই বেশি। তার কারণ দেখো যে অ্যালকোহলের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হাইড্রোজেন বন্ডিং, এভাবে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এবং এই যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে সেটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কিন্তু যেখানে তুমি অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে যদি দেখি ঘটনাটা, এখানে দেখো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেজেন্ট আছে, কিন্তু এই জায়গাটায় যে হাইড্রোজেনটা অ্যাটাচ রয়েছে সেটা কার সাথে, একটা কার্বনের সাথে। তাহলে এটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নয়, তাই জন্য এখানে আমি কোনো রকম হাইড্রোজেন বন্ডিংটা দেখতে পাবো না। তাহলে হাইড্রোজেন বন্ডিং এখানে দেখা যাবে না। এবার যেহেতু অ্যালকোহলের ক্ষেত্রে সিমিলারলি তুমি কিটোন বা ইথারের ক্ষেত্রে দেখতে পারো, সেখানেও আমি ইথারের ক্ষেত্রে যদি এক্সাম্পলটা দেখি, দেখো ROR, আর একটা অ্যানাদার ROR নিলাম, বা আর এর জায়গায় আমি ধরি CH3 নিয়ে নেব, এখানে যদি CH3, তাহলে এই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে সিমিলারভাবে হাইড্রোজেন বন্ডিংটা করতে পারবে না, কারণ কার্বনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নয়। ঠিক আছে, তো এবার যখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে, এদের সঙ্গে এর ডিফারেন্সটা কোন জায়গায় দেখো। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা যখন হচ্ছে তখন এই অ্যালকোহলের একটা অণু আরেকটা অণুর সাথে এরভাবে পরপর মলিকুলগুলো জুড়ে গিয়ে একটা জায়েন্ট আকার স্ট্রাকচার ধারণ করছে, যার ফলে যখনই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে তার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার ফলে বয়েলিং পয়েন্ট আমার বেড়ে যাচ্ছে, কারণ সারফেস এরিয়া বেড়ে যাওয়া মানে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, যার ফলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। তার মানে একে বয়েল করতে আমার বেশি টেম্পারেচার লাগবে অ্যালকোহলকে বয়েল করতে। হোয়ারএজ তুমি অ্যালডিহাইড, কিটোন বা ইথারের ক্ষেত্রে চলে যাও, সেখানে কোনো রকম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, তাহলে মলিকুলগুলো একটা ডিসক্রিট আকারে থাকছে, ছোটো ছোটো মলিকুল হিসাবে। তার সারফেস এরিয়াটা, এদের ক্ষেত্রে সারফেস এরিয়াটা এটা অনেকটা কম, যার ফলে এর বয়েলিং পয়েন্টটাও কম। তাই সুন্দর একটা অ্যাপ্লিকেশান দেখলাম, যেটা হলো বয়েলিং পয়েন্টের উপর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে যেখানে, সেখানে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, এবং এখানের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, যার ফলে এদের সারফেস এরিয়া কম, বয়েলিং পয়েন্টও কম। এটা হলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের একটা অ্যাপ্লিকেশান। এখানেই বলে দেওয়া যেতে পারে, ধরো বয়েলিং পয়েন্ট না বলে এবার যদি আমি সেকেন্ড পয়েন্টটা ধরি, ধরো সলিবিলিটির ব্যাপারটা যদি ধরি, খেয়াল করে দেখো অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ইন্টারমলিকুলার, এবং এটাও তো একটা পসিবিলিটি হতে পারে যে ধরো এই অ্যালকোহল মলিকুলটা
অ্যানাদার একটা অ্যালকোহল মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা না করে যদি এটা কোনো কারণে একটা ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা করে, তাহলে এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা করে, এটাও একটা পসিবল। এটাও একটা ওয়ান কাইন্ড অফ ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। কিন্তু এখানে অ্যালডিহাইড, কিটোন বা ইথারের ক্ষেত্রে এদের মধ্যে ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা করতে পারবে না, যার ফলে বলতে পারি যে অ্যালকোহলস আর ওয়াটার soluble, whereas aldehyde, ketone or ether are water insoluble or less soluble. তার মানে এরা হাইড্রোজেন বন্ডিংটা ওয়াটারের সাথে করতে পারছে না, যার ফলে এদের সলিবিলিটিটা ওয়াটারে অনেকটা কম বা ইনসলিবল বলতে পারি। এটা হলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের কিছু অ্যাপ্লিকেশান। এবার যেটা অ্যাপ্লিকেশান যাব ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দেখো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওই টাইপের একটা এক্সাম্পল নিলাম। ধরো অর্থো নাইট্রো ফেনল, আর একটা নিলাম প্যারানাইট্রোফেনল। খেয়াল করে দেখো অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে অক্সিজেনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে এবং এদিকে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এদের মধ্যে যে বন্ডিংটা হাইড্রোজেন বন্ডিং, এবং এই হাইড্রোজেন বন্ডিংটাকে কী বলা হবে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কিন্তু এই হাইড্রোজেন এই নাইট্রো গ্রুপের অক্সিজেনের সাথে কোনো রকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, তার কারণ এই ডিস্টেন্সটা অনেকটাই বেশি। সেই জন্য এ কী করবে, অ্যানাদার একটা প্যারানাইট্রোফেনল এই মলিকুলটার সঙ্গে কি করবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে এখানে যে হাইড্রোজেন বন্ডিংটা দেখছি সেটা হলো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে দুটো ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ডিং এখানে দেখা যাচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে, যে দুটো ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিন্তু একটা ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে প্যারার ক্ষেত্রে, আর অর্থো আইসোমারের ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এবার যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে একটা কম্পাউন্ড নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে নিয়ে একটা ডিসক্রিট মলিকুল হিসাবে থেকে যাচ্ছে, একটা ছোট্ট মলিকুল হিসাবে থেকে যাচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি এর সারফেস এরিয়াটা অনেকটা কম। কিন্তু যেখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে একটা জায়েন্ট মলিকুল আকার ধারণ করছে এবং এর সারফেস এরিয়াটা অনেকটা বেশি, কার তুলনায়? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের তুলনায়। যেহেতু সারফেস এরিয়া ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে কম, তাহলে বলতে পারি এর বয়লিং পয়েন্টটাও কম, আর এর ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা বেশি। এটা বয়লিং পয়েন্টের রেসপেক্টে দেখা হলো, বয়লিং পয়েন্টের রেসপেক্টে এটা দেখলাম। আবার এই প্রবলেমটাকেই যদি আমরা সলিবিলিটি ফর্মে দেখি, যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাহলে সেই মলিকুল নিশ্চয়ই ওয়াটার মলিকুলের সঙ্গে আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, কারণ ইন্ট্রাটা মোর প্রেফারেবল দ্যান ইন্টারমলিকুলার। এবার যেখানে ইন্টারমলিকুলার হচ্ছে সেখানে ওই আগের কেসের মতোই আরেকটা প্যারা নাইট্রোফেনলের সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং না করে এই যদি আরেকটা ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে, তাহলে সেটাও একটা ইন্টারমলিকুলার, সেটারও পসিবিলিটি থেকে যায়। যার ফলে ইন্টারমলিকুলার যেখানে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে সেটাকে বলতে পারি প্যারা নাইট্রোফেনলটা ওয়াটার সলিবল, whereas অর্থোনাইট্রোফেনলটা যেটা ওয়াটার লেস সলিবল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সলিবিলিটি দিয়ে কিছুটা ব্যাখ্যা করা হলো। আরেকটা জিনিস ছোট্ট করে বলছি, সেটা একটা ছোট্ট অ্যাপ্লিকেশান।
সবই এই হাইড্রোজেন বন্ডিংয়ের অ্যাপ্লিকেশানই হচ্ছে। ধরো এরকম যদি একটা এক্সাম্পল নিই, ধরো H2 যেটাকে কী বলি লিকুইড ফর্ম, কিন্তু H2S যেটা আমরা দেখতে পারি গ্যাসিয়াস ফর্ম। এটা হওয়ার কারণটা কি? ঠিক আছে, তো দেখতে পাবে H2 এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, H2 আর একটা H2 মলিকুলের সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে, whereas H2S যেহেতু সালফার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম না, সেই জন্য আর একটা H2S মলিকুলের সাথে এ হাইড্রোজেন বন্ডিংটা করতে পারছে না। যেহেতু ওয়াটার হাইড্রোজেন বন্ডিংটা করতে পারছে, তাহলে বলতে পারি এটা একটা কম্প্যাক্ট স্ট্রাকচার হচ্ছে। কম্প্যাক্ট স্ট্রাকচার হওয়ার জন্য এটা লিকুইড ফর্মে থাকছে, আর যেহেতু H2Sটা কোনো রকম হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না, তাই এটা কম্প্যাক্ট স্ট্রাকচার হচ্ছে না। এদের মলিকুলগুলোর মধ্যে একটা ইন্টারমলিকুলার গ্যাপ থাকে, অনেকটা মলিকুলার গ্যাপ অনেকটা বেশি থাকার জন্য এরা কী ফর্মে এক্সিস্ট করে? গ্যাসিয়াস ফর্মে এক্সিস্ট করে। একই রকমভাবে তুমি HF যদি তুলনা করো, HF অথবা HI, HFটা লিকুইড কারণ হাইড্রোজেন বন্ডিং, আর HIটা যেটা গ্যাস কারণ হচ্ছে এখানে নো হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে না। একই রকমভাবে তুমি এটা বলতে পারো। ঠিক আছে, আরেকটা ছোট্ট এক্সাম্পল দেওয়াই যেতে পারে, সেটা হলো ধরো KHF2, এই সল্টটা এক্সিস্ট করে, কিন্তু KHCl2 এটা এক্সিস্ট করে না। এটাও হাইড্রোজেন বন্ডিং। তুমি আয়নটাকে ভেঙে নাও, সল্টটাকে, K+HF2-, এবার HF2টা কীভাবে ফর্ম করছে দেখো, একটা HF মলিকুল আর একটা F- ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এর সাথে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিন্তু এখানের ক্ষেত্রে যদি দেখো HCl2 যেটা আর হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রু দিয়ে এখানে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে না, যার ফলে KHCl2 এক্সিস্ট করে না, কিন্তু KHF2 এক্সিস্ট করে। এরকম বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশানগুলো, হাইড্রোজেন বন্ডিংয়ের অ্যাপ্লিকেশানগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা PDF আকারে ডাউনলোড করে নিয়ে ফ্রি অফ কস্টে PDF আকারে ডাউনলোড